যে আমাদের এই রাজনৈতিক যাত্রাটা তো আসলে হচ্ছে প্রাণ এবং প্রকৃতির বিকাশ। কি কথা হলো তারেক রহমানের সাথে? জাতীয় নির্বাচনের সাথে তো আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম খোলার কোনো আসলে নাই, মানে বিরোধ নাই। এই সময় এসে কেন রাজনৈতিক প্ল্যাটফর্মটা নতুন করে করতে হলো আপনাদেরকে? তারেক রহমান শুনলেন আমাদেরকে। একটা নির্বাচন হলেই কি সব সমাধান হয়ে যাবে? আমি এই জন্য বিএনপির কথা বলছি, কারণ তৃণমূলটা বিএনপিরই আছে, যে আমাদের ইসলামের তৃণমূল নাই। মধ্যপন্থা শব্দটা না এখন অনেক রাজনৈতিক দলের মুখেই তো শুনি। হাসিনার পতনটা খুবই জরুরি ছিল। কে কার জন্য কাজ করছে? তিন দলই যদি মনে করে এটা সমস্যা। আমরা আসলে মানুষের কাছে যাব, মানুষ কি রাজনীতি চায়, মানুষ কেমন অর্থনীতি চায়। হাল রাজনীতির যে বাস্তবতা খুব কি সহজ হবে? মানে আমার কাছে মনে হয়েছে যে 3 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দিলেই বরং আরো ভালো একটা ব্যাপার ঘটতে পারত। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় নতুন অনেক রাজনৈতিক দল দেখেছি আমরা, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখেছি, তবে সেগুলো ছিল নির্বাচনকে কেন্দ্র করে। তবে এই সময় এসে 2026 সালের শুরুতেই যখন নির্বাচনে অংশ নেওয়ার আর সুযোগ নেই, তখন একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের কথা শোনা যাচ্ছে, যার গণমাধ্যমের বিভিন্ন খবর অনুযায়ী তার নাম জনযাত্রা। সেই জনযাত্রার অন্যতম একজন সংগঠককে আমন্ত্রণ জানিয়েছি পডকাস্ট কথা চলুকে। আমন্ত্রণ জানাচ্ছি মীর হুজাইফা আল মাহমুদ, লেখক, গবেষক এবং তরুণ রাজনীতিবিদ এখন বলাই যেতে পারে। জনযাত্রার গল্পে একটু পরে ঢুকবো। কিছুক্ষণ আগে আমরা আজকে যখন কথা বলছি 14ই জানুয়ারি সন্ধ্যায়, কিছুক্ষণ আগে আপনার ফেসবুকে একটা ছবি দেখলাম, আপনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন, তাকে সম্ভবত আপনাদের যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। কি কথা হলো তারেক রহমানের সাথে? আমরা আজকে খুবই, মানে এই ব্যাপারটা আমাদের জন্য ইন্টারেস্টিং। আমরা আসলে চিঠিটা পৌঁছাতে গেছিলাম, কারোর সাথে দেখা করার জন্য ওইরকম ছিল না। কিন্তু আচ্ছা, শুরুতে বলে নেই, আমাদের কিন্তু জনযাত্রার নামটা থাকছে না, নাম চেঞ্জ হওয়ার নাম বদলে আমি জানি, সেজন্য আমি বলেছি গণমাধ্যমের খবর অনুযায়ী আমি একটু ঠিক করে নিলাম, কারণ আমি যদি এটা না বলি তাহলে হয়তো অনেকেই ধরে নেবে যে জনযাত্রাটাই থাকছে। আচ্ছা, তো আমরা ওই আজকে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমাদের দেখা হলো। তো ওনাকে চিঠি দিলাম, ওনাকে চিঠি দেওয়ার পর ওনার সাথে অনেক আলাপ হলো। ওনার সময় রাজনীতি, আমাদের সময়ের রাজনীতির নানা বোঝাপড়া নিয়ে এবং ভাষানি নিয়ে কথা বললেন। তারপরে সেই 60, 70, 10 সেই সময় রাজনীতি, বাম রাজনীতি নিয়ে অনেক কথা বললেন। আমার কাছে মনে হলো যে খানিকটা নস্টালজিক হয়ে গেলেন, যে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং তিনি অনেক আগে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তো নতুন মনে হচ্ছিল যে একটা ব্রিজের মতো তিনি করতে চাচ্ছেন। তো আমরা তখন বসেছিলাম উপরে দোতলায়। আমরা তারেক রহমানকেও একটা চিঠি দিতে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বললাম যে আমরা দিতে চাই, তো উনি বললেন যে চলেন। তো উনি নিজে উঠে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে, পরিচয় করা দিলেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা নতুন একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতেছি, তো সেটার দিতে আসছি। তো তারেক রহমান শুনলেন আমাদেরকে যে আমরা আসলে কী করতে চাই, কোন ধারার রাজনীতি করতে চাই এবং আমরা কারা আসলে। তো শোনার পরে উনি বললেন যে আমরা যেহেতু, ওনাদের কথা বললেন যে আমরা যেহেতু লিবারেল রাজনীতি করি, আমরা তো একদম আমরা তো আসলে বাম না, আমরা মধ্যপন্থী রাজনীতির দিকেই তো যেতে চাই। তো উনি বললেন যে আমরা যেহেতু লিবারেল রাজনীতি করি, তো আমাদেরও তো আমরা কিছু নতুন কাজ কর্মসূচি হাতে নিয়েছি, যেমন কৃষক কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড, এগুলো দেখেছেন কিনা? আমরা বলছি হ্যাঁ দেখেছি। তো তারপরে বললেন যে আমরা হতে পারে, আমরা যদি কখনো হয় আমরা একসাথে কাজ করতে পারি, মানে উনি যে এটা বলেন আর কি। এবং বললেন যে সেদিন ওনাদের একটা অনুষ্ঠান আছে। তো আমরা ভাব নিচ্ছি যে সেদিন অনুষ্ঠান না থাকলে হয়তো তারেক রহমান আমাদের এখানে আসতেই পারতেন। একসাথে কাজ করা মানে কি? মানে আপনার রাজনৈতিক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে কি জোটের প্রস্তাব? না, এমন কিছু না, জোটের কিছুই না। বরং আমরা যদি কখনো কোনো জায়গায়, মানে আমি বলছি যে আমাদের এই রাজনৈতিক যাত্রাটা তো আসলে প্রাণ এবং প্রকৃতির বিকাশ। কোনো জায়গায় যদি আমরা একত্রে বিকশিত হতে পারি কোনো একটা সেটা হতে পারে। তো এখানে কোনো জোট টোটের কিছু না, কারণ আমরা তো এখন রাজনৈতিক দলের দিকেই যাইনি। আমরা তো এই প্ল্যাটফর্মটা আসলে খুলেছি, আমরা বলতে পারেন রাজনীতিটা মস্কো করার জন্য, রাজনীতি বলে না যে রাজনীতিতে হাত পাকানো, গ্রাউন্ড ওয়ার্ক করার জন্য। আমরা আসলে মানুষের কাছে যাব, মানুষ কি রাজনীতি চায়, মানুষ কেমন অর্থনীতি চায়। আসলে অর্থনীতিটাই তো রাজনীতিকে নানাভাবে করে, শেপ করে, আকৃতি দেয়। তো ফলে মানুষের কেমন অর্থনীতি চায়, মানুষের পেটের রাজনীতি, চিকিৎসা, শিক্ষা, মৌলিক যে ব্যাপারগুলো, সেই রাজনীতি নিয়ে আমরা আসলে মানুষের কাছে যাব। মানুষ
যা বলবে আমাদেরকে সেইটার উপরে ভিত্তি করে হচ্ছে আমরা তারপরে যদি কোনো একটা রাজনৈতিক দলের দিকে আমরা যাওয়া যায় সেখানে যাব আর কি। এই প্ল্যাটফর্মটা আসলে আমাদের হচ্ছে হাত পাকানোর গ্রাউন্ড ওয়ার্ক করার একটা মানে এক ধরনের প্র্যাকটিস, অনুশীলন, হ্যাঁ অনুশীলন, রাজনৈতিক অনুশীলনের একটা জায়গা আর কি। এই সময় এসে ধরেন আর 1 মাস পর জাতীয় নির্বাচন, এই সময় এসে কেন রাজনৈতিক প্ল্যাটফর্মটা নতুন করে করতে হলো আপনাদেরকে? দেখেন মানে জাতীয় নির্বাচনের সাথে তো আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম খোলার কোনো আসলে ইয়ে নাই, মানে বিরোধ নাই, কারণ আমরা তো রাজনীতি মানে আমরা তো নির্বাচনের জন্য ভাবিনি, বরং আমাদের কাছে মনে হয়েছে যে আমরা হচ্ছে নির্বাচনের আগে একটা প্ল্যাটফর্মে ইয়ে করি, তো তারপরে হচ্ছে আমরা নির্বাচন পরবর্তী সময় থেকে আমরা আমাদের কাজকর্ম, আমাদের যে অনুশীলনটা সেটা একদম পুরোদমে শুরু করব। এইটা হচ্ছে আমাদের একটা প্ল্যান ছিল আর কি। তো নির্বাচনের পরে একটা যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তো আমাদের কাজকর্ম, আমাদের রাজনৈতিক চিন্তাভাবনা, বোঝাপড়া, এগুলো এবং রাজনৈতিক যাত্রা, অনুশীলনের যাত্রা সেটা শুরু হবে আর কি। কোন কোন মানুষগুলো আপনারা একত্রিত হলেন, মানে ধরেন যদি বলি কোন ঘরানার কিংবা কোন ভাবনার মানুষ একত্রিত হয়ে আপনাদের এই প্ল্যাটফর্মটা শুরু করছে? আমাদের এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমাদের ভাবনা হচ্ছে আমরা মধ্যপন্থী একটা রাজনৈতিক দলের দিকে আমরা যাব। তো ফলে এখানে যেমন আমার ব্যাকগ্রাউন্ড যেমন একদম কওমি মাদ্রাসা এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকজনও আছেন যিনি হচ্ছে কওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, এবং অনেকেই আছেন যারা হচ্ছে বাম রাজনীতি করে আসছেন এখানে আমাদের এখানে। তো ফলে সব ধরনের এবং মধ্যপন্থী রাজনীতি করেছেন এমন অনেকেই আছেন, এবং আমরা চাইবো হচ্ছে সব ধরনের রাজনৈতিক চিন্তাধারার মানুষ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগাতে চান সবাইকেই আমাদের ইয়ের মধ্যে আমরা এই আলাপের মধ্যে নিয়ে আসতে, আলাপ হয়ে গেছে, আচ্ছা আমাদের এই ইয়ের মধ্যে নিয়ে আসাতে যদি আমরা তারপরে তাদের সাথে কথা বলে আমরা একটা রাজনৈতিক দিশা ঠিক করবো আর কি। ঠিক টার্গেটটা কি আপনাদের? টার্গেট হচ্ছে মধ্যপন্থী একটি রাজনৈতিক দল যেটা বললাম প্রাণ এবং প্রকৃতির বিকাশ নিয়ে কথা বলবে, যেটা একসাথে হচ্ছে প্রাণের এবং প্রকৃতির বিকাশ, মানে আমরা একসাথে বিকশিত হইতে চাই, সেটা প্রাণ এবং প্রকৃতি সব মিলায় পুরো ইয়েতে। মানে আমরা তো রাজনৈতিক জোট আরও দেখছি কিংবা রাজনৈতিক প্ল্যাটফর্ম আরও আছে, এখনো পর্যন্ত জনযাত্রা ধরে রাখছি নাম। আপনারা নিশ্চয়ই 16 জানুয়ারি যখন আপনি বলেন তা আমি হচ্ছে জনযাত্রা বলছি না, কারণ নাম তো নাম থাকছে না, আমি বলি মানে বোঝার স্বার্থে বলছি আর কি। এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা আপনারা এই আলাপটা করে, মানে আর 10টা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা রাজনৈতিক দলের সাথে আপনার পার্থক্য কি? কেন একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মকে মানুষ আবার গ্রহণ করবে? কারণ আমরা এর মধ্যে এনসিপি দেখেছি, আপ বাংলাদেশ দেখেছি, জাতীয় নাগরিক কমিটি দেখেছিলাম, দ্যাট ওয়াজ এ প্ল্যাটফর্ম। আবার কেন এই নতুন প্ল্যাটফর্মটা? দেখেন, সমস্ত রাজনৈতিক দলই তো আছে এবং সবার তাদের নিজস্ব মতামত আছে, এবং সবাই তাদের মতামত ইয়ে করছে, কিন্তু আমরা মনে করছি যে আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে ইকোনমিক, যে মানুষের অর্থনৈতিক চিন্তা এবং অর্থনৈতিক বোঝাপড়া নিয়ে আমরা আগাতে চাই আর কি। এই জায়গাটা আমাদের মানুষের অর্থনৈতিক যেই স্ট্রাগল, সেই স্ট্রাগলটা আমাদের হচ্ছে রাজনীতির মুখ্য। তো সেই জায়গাটা ধরে আমরা আগাতে চাই। তো ফলে আমরা মনে করি যে আমরা এই জায়গাটায় হয়তো নতুন কিছু দিতে পারবো, নতুন কোনো একটা জায়গায় যেতে পারবো আশা করি। কারণ আপনারা কি এইরকম মনে করছেন যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নানান আলোচনার মধ্যেও এই অর্থনৈতিক আলাপটা ঠিকঠাক হয়নি? আমরা মনে করছি যে জুলাই আন্দোলনের পরে অনেক আলাপ হয়েছে, সবাই তার নিজের মতো করে পাওয়ার ক্ষমতা অধিগ্রহণ, মানে ক্ষমতা গ্রাস করতে চাইছে, ক্ষমতাকে বুঝতে চাইছে, কিন্তু কেউ আসলে মানুষের জন্য কথা বা আমি খুবই কম মানুষের জন্য কথা বলেছে। মানুষ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নানা অসঙ্গতি, আমাদের চিকিৎসা সেবায় নানা অসঙ্গতি, আমাদের মানুষ খেতে পায় না, আমাদের কৃষকের জমির মধ্যে হচ্ছে বিষ ছড়ায় দেয়া, আমাদের বাতাসের মধ্যে বিষ ছড়ানো, এই সব নানা কিছু আছে। কিন্তু এই যে এগুলো সমস্ত কিছুই তো অর্থনীতির সাথে নানাভাবে যুক্ত। এই আলাপগুলো আসলে কাউকে আলাদা করে ফোকাস দিয়ে মনোযোগ দিয়ে করতে আমরা দেখি না। তো ফলে আমরা মনে করছি এই আলাপগুলো আমরা খুব মনোযোগ দিয়ে করবো, যেটা আসলে মানুষের আলাপ, যেটা হচ্ছে মানুষকে বিকশিত করবে সেই আলাপ। সেইটা আপনারা কি মনে করছেন যে বাংলাদেশকে নতুন কি ভ্যালু অ্যাড করবে বাংলাদেশের হাল রাজনীতির বাস্তবতায় কিংবা সাধারণ মানুষের সামনে দিন যাপনে? আমরা সাধারণ মানুষের কথাই তো বলবো। তো ফলে সাধারণ মানুষের দিন যাপন যাতে হচ্ছে উন্নত হয় সেই আলাপটাই তো আমাদের হবে আর কি।
তো ফলে সেটাই আমাদের সাধারণ মানুষ নিয়ে সাধারণ মানুষের কথা বলে আমাদের আলাপগুলো আগাবে। এই রাজনৈতিক প্ল্যাটফর্ম কি গ্র্যাজুয়ালি একটা রাজনৈতিক দলের দিকে যাবে? আমরা আশা করছি রাজনৈতিক দলের দিকে আমরা যাব, এবং প্রপার হোমওয়ার্ক এর পরে, মানে যেটা বলছিলেন রাজনৈতিক অনুশীলন শেষে। সেই জন্য কি আপনাদের কোনো একটা মানে প্রাথমিক কোনো টাইম ফ্রেম কিংবা ভাবনা আছে? প্রাথমিকটা হয়তো আগামী নির্বাচনে কোনো একটা হয়তো আমরা হয়তো অল্প কয়েকটা সিটে নির্বাচনও করতে পারি, হতে পারে। আমরা এখনো না, আমাদের রাজনৈতিক দল পুরো মাত্রায় গণতান্ত্রিক, তো ফলে হচ্ছে পুরো সব সিদ্ধান্তই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে। তো ফলে আমরা হচ্ছে সেইভাবেই আস্তে আস্তে ক্রমশ সমস্ত সিদ্ধান্ত জানাবো। আপনি বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার অধিগ্রহণ কিংবা ক্ষমতা গ্রাস করার একটা প্রবণতা আপনি দেখেছেন। জুলাই গণঅভ্যুত্থান তো হলো আসলে সেই ক্ষমতা গ্রাস করা কিংবা ক্ষমতা অধিগ্রহণের বিরুদ্ধেই। তাহলে 1.5 বছর পরে আপনি একই কথা যখন বলছেন, সেটা কেন হয় না? আচ্ছা, ব্যাপার যেটা হয়েছে 15 বছর কিন্তু এই কোনো মানুষই, আওয়ামী লীগ ছাড়া কোনো মানুষই তাদের চিন্তার চর্চা করতে পারে না। তো ফলে একটা বড় রকমের, আর চিন্তা তো হচ্ছে, চিন্তাকে তো আপনি দমায় রাখতে পারেন, কিন্তু যখন ছাড়বেন সেটা ব্লাস্ট করবে। মানুষ চিন্তা তো একদম নাই হয়ে যায় না। তো ফলে এই চিন্তাগুলো রয়ে গেছিল সমাজের মধ্যে রয়ে যাওয়াতে, আর হচ্ছে বলতে না দেওয়াতে একটা যেমন শূন্যতা তৈরি হয়েছে এবং অসহিষ্ণুতাও তৈরি হয়েছে। তো এখন যখন হচ্ছে সবাই বলতে পারতেছে, যখন সবাই করতে পারতেছে, সবাই মনে করতেছে যে এখনই যদি আমি আমার ক্ষমতাটুকু গ্রহণ না করে নেই, আমি আমার ক্ষমতাটুকু না বুঝে নেই, আমি থাকতে পারবো না, আমি টিকতে পারবো না, আমাকে এখানে টিকতে হবে এবং আমার ক্ষমতা বুঝে নিয়ে নামতে হবে। তো ফলে সবাই তার মতো করে ক্ষমতা কিভাবে বুঝে নেবে, পাওয়ার দেখানো, তো সবাই পাওয়ার দেখানো, পাওয়ার কসরত করার চেষ্টা করছে, যার ফলে হচ্ছে একটা অসহিষ্ণু, একটা বাজে এরকম পরিবেশ গড়ে উঠছে, আমরা যেটাকে বলতেছি মবতান্ত্রিক বা তো ফলে এই ব্যাপারগুলো ওই জন্যই গড়ে উঠছে। তো যদি হচ্ছে এই গত 15 বছরে যদি হচ্ছে এই চিন্তার চর্চাগুলো সমাজে সহাবস্থান করতো, সব সুন্দরভাবে সবাই তার মতো করে আলাপ করতে পারতো, চর্চা করতে পারতো, গণতান্ত্রিক চর্চার মধ্যগুলো বলছে আর কি, ফলে এই ঝামেলাগুলো এখন হইতো না আর কি। এই যে এই সময়ের যে অসহিষ্ণুতা, যে ইনটলারেন্সের কথা আপনি বলছেন, এটা এমন জায়গায় গিয়ে পৌঁছালো, এখান থেকে বেরিয়ে আসা কি খুব সহজ মনে হচ্ছে আপনার কাছে? মানে ধরেন আইন শৃঙ্খলা অবস্থা থেকে শুরু করে রাজনৈতিক সহিষ্ণুতা, কিংবা যেটাকে আমরা কোটানকোট এখন মবক্রেসি বলি, এই শব্দটা আমরা 5 অগাস্টের আগে আসলে খুব একটা শুনিও নি। একটা নির্বাচন হলেই কি সব সমাধান হয়ে যাবে? আচ্ছা, ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ধরেন মবক্রেসি বা যাই ঘটে, সবগুলো ঘটে কিন্তু মানুষ কোনো নেতা খুঁজে পায় না দেখেন তৃণমূলের। তো ফলে রাজনীতিটা আসলে কিভাবে ঠিক হয়, কিভাবে হচ্ছে তৃণমূলকে সংগঠিত করে, কোনো একটা এলাকায় কোনো একটা জায়গায় যদি কারোর সাথে কারোর মতবিরোধ ঘটে, তো তখন তো হচ্ছে রাজনৈতিক নেতার কাছে যায়। তো রাজনৈতিক নেতা সেটাকে নানাভাবে সলভ করেন, সেটাকে নানাভাবে সমাধান করেন। কিন্তু এখন কিন্তু ওইরকম কোনো রাজনৈতিক নেতা নাই, কারণ প্রত্যেকেই তার নেতা, প্রত্যেকেই তার মতো করে তার ক্ষমতা বুঝতে চেয়েছে। তো ফলে প্রত্যেকেই নেতা হয়ে উঠার সমস্যার কারণে মব ব্যাপারগুলো তৈরি হয়। মানে এটা কি ওই গানের মতো, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে? ওই রকমই। তো ফলে এখন ব্যাপার যেটা হয়েছে, যদি হচ্ছে কোনো একটা দল ক্ষমতায় যায়, তো তখন হচ্ছে তৃণমূল যদি শক্ত করে, আমি আশা করব বিএনপি এই কাজটা করবে। তারপর যদি হচ্ছে বিএনপি ক্ষমতায়, কেন আপনি কি ধরে নিচ্ছেন বিএনপি ক্ষমতায়, যদি বিএনপি ক্ষমতায় আসে আর কি, তো আমি যদি বিএনপি ক্ষমতায় আসে, তো আমরা মনে করবো যে তৃণমূলটাকে সংগঠিত করে এই কাজ করতে হবে। তৃণমূলটাকে সংগঠিত করে তারপরে হচ্ছে তৃণমূলের কাছে গিয়ে নেতাদের তৃণমূলের সাথে আলাপ করে এই ব্যাপারগুলো থামানোর একটা চেষ্টা করতে পারে। আমি এই জন্য বিএনপির কথা বলছি, কারণ তৃণমূলটা বিএনপিরই আছে, জামাতে ইসলামের তৃণমূল নাই। তো ফলে তৃণমূল রাজনীতি গড়তে হলে বিএনপিকেই এখন গড়তে হবে আর কি, আলাদা করে। আর জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায়, তো তখন কিভাবে করবে সেটা আমি আসলে জানি না। তো ধরেন বিএনপির তৃণমূল আছে বটে, এবং বিএনপি, আমিও যদি ধরে নেই তর্কের খাতিরে বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপির তো নিশ্চয়ই রাইভাল ফোর্সও তৈরি হবে, তা তো আছে। সেই ক্ষেত্রে কি, এবং হাল রাজনীতির যে বাস্তবতা, খুব কি সহজ হবে? রাইভাল ফোর্সের ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আওয়ামী লীগের সময় কি হয়েছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ একটা দিক কাভার করছে, আইন শৃঙ্খলা বাহিনী একটা দিক কাভার করছে। তো ফলে হচ্ছে এই ব্যাপারটা তো ঘটবেই, যেই থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তো সাথে থাকবে। তো ফলে আমি মনে করি একটা হচ্ছে ফোর্স তৈরি হবে আর কি।
এটাকে কি বলে, যদি এরা হচ্ছে এটাকে নষ্ট না করে আর কি। কিন্তু ধরেন আপনি যে রাজনৈতিক দলের মেকানিজমের কথা বলছেন, কৌশলের কথা বলছেন, বাংলাদেশে আমরা স্টেট উইদিন স্টেট শুনি, ডিপ স্টেট শুনি, গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট শুনি, তারপর ধরেন আরো নানা রকম স্টেক হোল্ডার, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আছে। সেই জায়গাগুলোতেও কি এক ধরনের ডিস্টারবেন্স তৈরি করার প্রবণতা থাকবে না? আমরা তো গত 1.5 বছরে এই কথাগুলো শুনেছি। এগুলো তো থাকবেই আসলে, এগুলো আসলে এই ঝামেলার মধ্যে তো যেই ক্ষমতায় আসে সেই পড়বে, ভালো রকম ভাবেই পড়বে। কারণ নানাভাবে আমরা দেখেছি হচ্ছে 5 তারিখের পরে নানা রকম অনিয়মের নিয়োগ দেখছি, যে অনিয়মটা হচ্ছে নানাভাবে নানা দল তাদের মতো করে হচ্ছে তাদের লোকদেরকে বসাইছে, তো ফলে হয়তো এই জিনিসগুলো ঘটবে। তো যে ক্ষমতায় যাবে তাকে হচ্ছে একটু আমি সম্ভবত আগ্রাসী হইতে হবে না, তা যদি তিনি হচ্ছে সমাজে সহাবস্থান কায়েম করতে চান। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে ধরেন এই মুহূর্তের রাজনীতিতে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, এই 3টা রাজনৈতিক দল হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত। এই 3 রাজনৈতিক দলই গত কয়েক মাস আগে, সম্ভবত মাস 3 আগে, প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করেছিলেন, 3 দলই অভিযোগ করেছিলেন যে উপদেষ্টাদের কেউ কেউ অন্য দলকে প্রাধান্য দিচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো একটি দলকে প্রাধান্য দিচ্ছে, এটি 3 দলই মনে করে। তাহলে আসলে মানে কে কার জন্য কাজ করছে? 3 দলই যদি মনে করে এটা সমস্যা। এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে নাকি 3 দলেরই আলাদা আলাদা পকেট তৈরি? এখানে এই ব্যাপারটা হয়েছে, সবাই তো তার মতো করে হচ্ছে কিছু নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, তো ফলে যেখানে যার নিয়োগ হয়েছে সেখানে তার পকেট তৈরি হয়েছে, সেখানে তাকে সুবিধা পাইয়ে দিছে। এই ব্যাপারগুলো তো ঘটছেই নানা জায়গায়। এইটাকে একটা স্ট্রিমলাইন করার জন্য আগামী রাজনৈতিক সরকারের উপর একটা বড় চ্যালেঞ্জ তৈরি হবে, এবং সেই চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করেই 5 বছর যদি সে টিকতে চায়, টিকতে হবে তাকে। আরেকটা কথা আমি শুনি মামদুর, এইটা যদি আপনি একটু বলেন, যে গত 1.5 বছরে বাংলাদেশে একটা দক্ষিণপন্থার রাজনীতির একটা উদ্ভব হয়েছে। আপনারা বলছেন মধ্যপন্থী রাজনীতি করবেন। এই মধ্যপন্থার রাজনীতি আর দক্ষিণপন্থার রাজনীতি কি কোনোভাবে রাইভাল, নাকি যিনি ডানপন্থী চিন্তা ভাবনা করেন তিনিও তো এই সমাজের একটা মানুষ? দেখেন, আচ্ছা, এখানে ব্যাপার যেটা হয়েছে, চিন্তা কখনো রাইভাল না, এক চিন্তা আরেক চিন্তা যখন অন্য চিন্তাকে ক্ষমতার মাধ্যমে দমায় দিতে চায়, তখন একটা রাইভাল, এই ক্ষমতায় রাইভালরি তৈরি হয়, একটা শত্রুতা তৈরি হয়। যদি হচ্ছে ডানপন্থী চিন্তা যারা করেন, যিনি ভাবেন যে আমি হচ্ছে ধর্মীয় কেন্দ্রিক বা ধর্ম রাজনীতিটা করতে চাই, কোনো সমস্যা নাই, কিন্তু তিনি যখন হচ্ছে অন্য চিন্তার মানুষটাকে যদি দমায় না দেন, অন্য চিন্তার মানুষটাকে যদি মনে না করেন যে উনি ভুল রাজনীতিতে ভুলে আছেন, তাকে আমার দমায় দিতে হবে, মানে অপাংক্তীয় মনে করে সাপ্রেস করা, আদার করে না দিয়ে, যদি তিনি মনে করেন যে না উনি উনি বাম, উনি নাস্তিক, উনি আস্তিক, ওনার এই পরিচয়, ওনার সেই পরিচয়, উনি হিন্দু, উনি মুসলিম, উনি হচ্ছে পীর ঘরানার, উনি সালাফি ঘরানার, উনি দেওবন্দ, এত রকম বৈচিত্র্য, সমস্ত বৈচিত্র্য যখন একসাথে থাকবে, কোনো চিন্তাই আদতে কিন্তু না, একজন আরেকজনের শত্রু না। কিন্তু সমস্যা যেটা হয়েছে, ওই যে আমি আপনাকে এর আগে আরেকটা কথা বলছিলাম যে অ্যাবসলিউট একটা ব্যাপার চলে আসে, অ্যাবসলিউট ব্যাপার চলে আসলে তখন হচ্ছে মনে হয় যে না, কিন্তু এইখানে মানে এটা তো ধরেন এক ধরনের ইউটোপিয় ভাব, মানে এইটা তো এখানেই হচ্ছে গণতন্ত্রের কাজ, এখানেই হচ্ছে সরকারের কাজ। সরকার এখানে এসেই বলবে যে এটা হচ্ছে গণতন্ত্র, এখানে হচ্ছে ক্ষমতার এখানে হলো তুমি সহাবস্থান চলবে, তুমি তোমার চিন্তা করতে পারো, কিন্তু অন্য আরেকজনের গায়ে আঘাত লাগে, অন্য আরেকজনকে অপদস্থ হয়, এই রকমের কোনো চিন্তা তুমি করতে পারবে না, অন্য আরেকটা দল গ্রুপ, এর বাইরে তুমি তোমার মতো করে চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই। এই জায়গাটা সরকার যখন করবে, তখনই হচ্ছে আমাদের মধ্যে সহাবস্থান তৈরি হবে। 54 বছরের বাংলাদেশের ইতিহাসে কি এই ভাবনা কোনো সরকার করেছিল? না, করে নাই। সবাই নিজের মতো করে ক্ষমতা চাইছে, আসলে কেউ, কিংবা আগামী 54 বছরে কেউ ভাববে এই আশা করেন? আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আশা নিয়েই তো। তাহলে কি মানে আপনারা সেই যে মানে মধ্যপন্থা শব্দটা না এখন অনেক রাজনৈতিক দলের মুখেই তো শুনি, সবাই মধ্যপন্থার কথাই বলে, কিন্তু আসলে ঠিক ক্ষমতা পায়ে গেলে, ক্ষমতার স্বাদ পেয়ে গেলে সবাই আসলে তার পন্থাটাকেই হচ্ছে একমাত্র প্রাধান্য দেয়, বাকি সব পন্থাকে খারিজ করে দেয়। তো আমরা আশা করব এই ভয় কি আপনাদের প্ল্যাটফর্ম কিংবা রাজনৈতিক দল নিয়েও আমরা পাবো? আমাদের চেষ্টা থাকবে এটা না পাওয়ার, এবং আমরা যে মানুষগুলোকে চিনি বা আমি হচ্ছে আমার নিজের ব্যাপারে বলতে পারি, আমার ক্ষেত্রে কখনোই এটা ঘটবে না। কিন্তু আসলে তো ক্ষমতা পেয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায়, আমি সেটা জানি না। তবে হচ্ছে আমরা আশা করব এই ব্যাপারগুলো ঘটবে না, আমরা হচ্ছে একটা সহাবস্থানের রাজনীতি
দিতে পারবো এবং আমরা একটু সহাবস্থানের রাজনীতির জন্য চিন্তা করে যাব এবং লড়াই করে যাব শেষ মুহূর্ত পর্যন্ত। আমার অনেক রায়ের সাথে কথা হচ্ছিল, আপনাদের আরেকজন অন্যতম সংগঠক, তার সাথে কথা বলে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আপনারা অর্থনীতিটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন। বলছেন যে ডেমোক্রেটিক ইকোনমি, ঠিক এটা রূপটা ঠিক কেমন, মানে আপনাদের ভাবনায়, মানে ডেমোক্রেটিক ইকোনমি বলতে আপনি কি বোঝান? আমরা হচ্ছে এই ডেমোক্রেটিক ইকোনমির যে ভাবনা, একটা থিসিসের দিকে আমরা যাচ্ছি, যে আমরা হচ্ছে একটা লম্বা, মানে আমাদের বেশ কিছু অর্থনীতিবিদ যারা হচ্ছে অর্থনীতিতে পড়াশোনা করেছেন এবং দীর্ঘদিন রাজনীতি করেছেন, এমন অনেক মানুষের সাথে আমাদের হচ্ছে একটা আলাপ হয়েছে যে আমরা একটা অর্থনৈতিক বোঝাপড়া, মানে কি তারা কি আপনাদের প্ল্যাটফর্মেই যুক্ত? আমাদের প্ল্যাটফর্মেই যুক্ত, এবং আমরা সেই বোঝাপড়া দাঁড় করায় তারপরে হচ্ছে আমরা হলো এই রাজনীতিটার দিকে যাবো আর কি। তো ফলে এখন ওই বোঝাপড়া নিয়ে আমরা ওই যে প্ল্যাটফর্মটা এই জন্যেই, নাহলে তো আমরা হচ্ছে দলের দিকেই চলে যাওয়ার ব্যাপার থাকতো আর কি। মানে সেই জায়গায় ধরেন আপনারা সবচেয়ে বেশি কোন দিকটাতে, নিঃসন্দেহে সাধারণ মানুষের কথাই আপনারা বলতে চাইবেন, কিন্তু বাংলাদেশের যে ধরেন শুনি না এলিট শ্রেণী, অলিগার্ক, এই বাস্তবতা তো নিশ্চয়ই মিয়ে যায়নি। না না না, সেই জায়গায় আপনাদের থিসিস এইটা যদি ধরেন থিওরিটিক্যালি, এখনো নিশ্চয়ই আমি বলবো থিওরিটিক্যালি আছে, বাংলাদেশের হাল বাস্তবতায় কিংবা ধরেন ঐতিহাসিক বাস্তবতায় ওই থিওরি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা, এইটা কি খুব সহজ মনে করেন? এই জন্যই আমরা হচ্ছে এই থিওরির সাথে আমরা হচ্ছে অনুশীলনটা তো করবো হচ্ছে মাঠে। থিওরির সাথে আমরা ওই মাঠে অনুশীলনটা করার পরেই আমরা হচ্ছে যেখানে যেখানে যা যা পরিমার্জন, সংস্কার, সংযোজন, বিয়োজন যা যা করা লাগে সেটা করে তারপরে আমরা হচ্ছে মাঠে নামবো। তার আগে তো নামবো না। আমরা হচ্ছে কোনো থিওরি নিয়ে নামবো না যেটা হচ্ছে ইউটোপিয়ান একটা জিনিস আমরা চাপায় দিতে চাইবো, এমন কিছুই ঘটবে না। সেটা তো ধরেন মানে বাস্তবতা নিরিখে সেটা ইমপ্লিমেন্ট করাও ডিফিকাল্ট। আপনারা 16ই জানুয়ারি সম্ভবত এটার ঘোষণা দেবেন শহীদ মিনারে। দলের নাম কি, প্ল্যাটফর্মের নাম চূড়ান্ত করেছেন না 16ই জানুয়ারি জানবেন? 16 জানুয়ারি জানবেন আশা করি। আপনাদের ধরেন যেহেতু রাজনৈতিক দলের দিকেই আস্তে আস্তে এগোবেন, আপনাদের আর্থিক সংস্থান কিভাবে হবে? আমরা এই যে এই সবগুলো নেই, আমরা হচ্ছে আমাদের আর্থিক সংস্থান নিয়েও আবিয়ে করবো, যে কারণ বড় এই যে আমাদের আরেকটা এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা হচ্ছে আমাদের কেন হচ্ছে আমরা আলাদা, আমরা হচ্ছে ক্ষমতার রাজনীতির দিকেও যাব, এবং ট্র্যাডিশনাল দলগুলো কিন্তু এই যে অলিগার্কদের কথা বললেন, অলিগার্কদের অর্থ নিয়েই হয়েছে, তো ফলে তাদের চিন্তা এবং তাদের চিন্তার মধ্যে নানা সময় সামঞ্জস্য বিধানও করতে হয়েছে, নানা কিছু করতে হয়েছে। আমরা হচ্ছে এই চিন্তাটায় আছি যে আমরা হচ্ছে একটা বড় রকমের অর্থের যোগান কীভাবে করবো এইসব অলিগার্কদের সাথে না গিয়ে, এবং হচ্ছে একদমই জনতার সাথে মিশে, জনতার করে, এবং আমরা কিভাবে অন্য নানা প্রক্রিয়ায় অর্থনৈতিক যোগানের ব্যবস্থা করা যায় সেটা নিয়েও আমরা হচ্ছে কাজ শুরু করেছি। ধরেন এটা নানা রকম থাকবে, সেখানে হচ্ছে আমাদের হয়তো কিছু একটা থাকবে যে কিছু কাজ করবে, সে কাজের লাভ থাকবে আমাদের রাজনৈতিক দলের দিকে আসবে। তো এইরকম নানা কিছুই আমরা চিন্তা ভাবনা, মানে একটা ট্রায়াল এন্ড এরর বেসিসের মধ্যে দিয়ে আপনারা যাবেন। খুব সামনে নির্বাচন, আজকে ধরেন জানুয়ারির 14, ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন নিয়ে এখনো মানুষের মধ্যে অনেক সময় শঙ্কা দেখি, নির্বাচন হবে। আপনার কি মনে হয়? আমার মনে হয় নির্বাচন তো হবে, হয়ে যাবে, কিন্তু শঙ্কাটা কেন? মানে সবাই চায় নির্বাচনটা, সংখ্যাটা হচ্ছে, সংখ্যাটা তো অনেক, বিশেষ করে আইন শৃঙ্খলার পরিস্থিতি, মানে পুলিশ কি ফাংশনাল? আজকে একটা গণমাধ্যমের রিপোর্ট পর্যন্ত দেখেছি যে ভোট নিয়ে খোদ পুলিশ ভয় পায়। হ্যাঁ, পুলিশ ফাংশনাল না। তারপরে হচ্ছে আর্মির ক্ষেত্রে নানা ঝামেলা, মানে আর্মি কি ঠিক, সেনাবাহিনী তো ইনাইট টু সিভিল পাওয়ারে আছে উইথ ম্যাজিস্ট্রেসি। হ্যাঁ, আমি কি জানি, আমার কাছে মনে হয়েছে যে সেনাবাহিনী যদি থাকতো তাহলে হয়তো নানা সময় হয়তো আছে, বা হয়তো কীভাবে আছে সেটা সেনাবাহিনী জানবে বা বুঝবে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই একটা ব্যাপার তো আছেই, যে কিন্তু যে তারা এখনও ঠিকঠাক ফাংশনাল না, বা হচ্ছে কোথাও ভয় পাচ্ছে বা কোথাও হচ্ছে, এই ভয়গুলো আছে। আবার একই সাথে হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর নানা রকম কাণ্ডকীর্তি আমরা দেখছি, যে কখনো একটা দলের সাথে যাচ্ছে, তাদের সাথে তাদের বোঝাপড়া হচ্ছে না, একবার শুনতেছি এই 1 ঘন্টা আগে শুনতেছি হচ্ছে জোট ভাঙবে, 1 ঘন্টা পরে শুনতেছি জোট ভাঙবে না। তো এই এত সব নানা কাণ্ডকীর্তি, আবার শুনেছি যে উপদেষ্টাদের অনেকেই হচ্ছে অনেকদিন ক্ষমতা চায়,
কারণ তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, এইসব নানা কিছু তো বাজারে আসেই, হাওয়ায় ভাসে। তো ফলে এই জন্যই হচ্ছে মানুষ মনে করতেছে যে আসলে নির্বাচনটা এখনো ঠিকঠাক হবে কিনা বা হবে না হয়তো, এরকম মানুষ ভাবতেছে। কিন্তু আমি বিশ্বাস করি বা আমি আশা করতে ভালোবাসি যে নির্বাচনটা হবে, কারণ নির্বাচন না হলে আসলে আমাদের দেশ খুবই বাজে একটা দিকে মোড় নেবে, যেটা আমরা সহ্য করতে বা হয়তো আমরা নিতে পারবো না। আপনি যে বললেন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকম রাইভালরি তৈরি হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে সবাইকে আমরা এক জায়গায় দেখেছিলাম। রাজনৈতিক বিভাজনটা কি এত সুস্পষ্ট হওয়ার কিংবা এত তীক্ষ্ণ হওয়ার কথা ছিল? হ্যাঁ, কথা ছিল। কারণ জুলাই আন্দোলনে তো আসলে সবাই একটা কারণে গেছে, হাসিনার পতন। কিন্তু এটা তো কেউ আসলে এই হাসিনার পতনের পরে কী হবে সেটা নিয়ে ভাবে নাই। কারণ হাসিনার পতনটা খুবই জরুরি ছিল, কারণ 14 পর থেকে নির্বাচনগুলো, প্রত্যেকটা নির্বাচন ভুয়া, আমাদের গণতন্ত্র নাই, দুর্নীতির মহোৎসব, সব কিছুই তো ছিল। তো ফলে হাসিনার পতনটাকেই আলাদা একটা প্রয়োজনীয়তা ছিল। তারপরে হাসিনার পতনের পরে কি হবে সেই ভাবনা, সেই বোঝাপড়া, সেই চিন্তা তো জরুরি ছিল আমাদের জন্য, কিন্তু সেটা আমরা করতে পারি নাই বলেই এই সমস্যার মধ্যে দিয়ে আমরা গেছি। এবং সেটা সব ক্ষেত্রেই হয়, নেপালেও হয়েছে, শ্রীলঙ্কাতেও হয়েছে, যদিও শ্রীলঙ্কা হচ্ছে নিজেদেরকে সামলে নিতে পারছে, এইটা তো ঘটে। তো ফলে এখানে দুইটা জিনিস, নেপালও কিন্তু মোটামুটি সামলেই নিয়েছে। নেপালের যিনি এখন দায়িত্বপ্রাপ্ত, তিনি সেদিন বলেছেন যে আমরা বাংলাদেশ হতে চাই না। হ্যাঁ, এই ব্যাপারগুলো তো এটাতে একটু কষ্ট করি আমি শুনে, একটু মানে ওই নিউজটা পড়ে আমার কাছে খারাপই লাগছে। তো আমরা ভাবছিলাম, আমরা ধরেন আমি নিজেও পোস্ট করতাম যে যখন হচ্ছে মানে জুলাই আন্দোলন হয় হাসিনার বিকল্পকে, তখন বলতো যে নির্বাচন ছাড়া সময় যাবে, তখন আমি বলতাম যে 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনটা তো হয় নাই, বরং এই 1.5 বছর পার হলো। তো 3 মাসের মধ্যে আমরা মনে করি, মানে আমার কাছে মনে হয়েছে যে 3 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দিলেই বরং আরো ভালো একটা ব্যাপার ঘটতে পারতো আর কি। তো ফলে হলো না। আমরা সামনের বাংলাদেশ কেমন দেখেন? আমি তো আশাবাদী, আমি মনে করি আমরা তো ধরেন আশাবাদী না, মানে আশাবাদী তো আমরা সবাই, কিন্তু সেই আশার মধ্যে তো অনেক বাস্তব এলিমেন্টের কারণে সেই আশাটা খানিকটা আমি মনে করছি যে আমি মনে করি মানে এখনকার যে ট্রেন্ড তাতে মনে হচ্ছে যে কিছুটা অসহিষ্ণুতার দিকেই হয়তো আগাবে, এবং সে অসহিষ্ণুতা যখন অনেক বেশি বাড়বে তখন আরেকটা হয়তো আবার কিছু রক্ত ঝরবে, তারপর আবার সহিষ্ণুতার মানে এই রূপান্তরের জন্য আবারও রক্ত আমি মনে করি এটা আমি নিজে মনে করি, এবং হচ্ছে আমি অনেকের সাথেই আলাপ করছি, হিস্ট্রি তাই বলে, ট্রেন্ডগুলো তাই বলে। তো ফলে কারণ মানুষকে আসলে কোনো একটা ঠিক আদর্শের মধ্যে বাঁধা যায় না, তো ফলে এখনই যখন আপনি হচ্ছে কোনো একটা আদর্শের দিকে বাঁধতে চাইবেন, তো তখন হয়তো কিছু মানুষ পাবেন, কিছু হবে, কিন্তু তারপরে আলটিমেটলি একটা সোশ্যাল রিকনসিলিয়েশনটা কিভাবে দেখেন আপনি? ধরেন আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, পুরো মোটামুটি সংসদই পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শক্তি, এটা তো কেউ অস্বীকার করে না। তাদের যারা সমর্থক গোষ্ঠী আছেন তারা তো পালিয়ে যাননি কিংবা বঙ্গোপসাগরে পড়ে যাননি। তারা কি এক ধরনের বিস্ফোরা হয়ে থাকবেন, নাকি তাদেরকে রিকনসিলিয়েশন করার রিকনসিলিয়েশন করাটা হচ্ছে আমরা তো শুরু থেকেই বলছিলাম যে আওয়ামী লীগ রিকনসিলিয়েশনটা খুব বেশি জরুরি, কারণ আওয়ামী লীগের জনসংখ্যা তো কম না, আওয়ামী লীগের সাপোর্টার তো কম না। যদিও হচ্ছে শেষ দুটো 2018 বা তারপর থেকে হচ্ছে আওয়ামী লীগ তৃণমূলের সাথে কোনো রকমেরই যুক্ত ছিল না, কিন্তু তারপরেও আওয়ামী লীগের তৃণমূল তো কম না, একটা হিউজ সংখ্যক মানুষ যারা হচ্ছে এমনকি জুলাই গণঅভ্যুত্থানে তো আওয়ামী লীগ অনেকেই ছিল, মানে আপনাদের বন্ধু বান্ধব কেনা জানাই অনেকেই ছিল। তো ফলে এই রিকনসিলিয়েশনের জায়গাটা তো আসলে খুব বেশি জরুরি ছিল তখনই, যে আপনারা কারা। কিন্তু আমরা রিকনসিলিয়েশনের ব্যাপারটা তো আসলে দেখি নাই, বরং রিকনসিলিয়েশনের দিকে যারা হয়তো ভাবছেন বা যারা কিছু করছেন তাদেরকেই নানাভাবে আসলে ট্যাগ দেওয়া হয়েছে, নানা কিছু করা হয়েছে। কিন্তু আসলে এটা আমাদের হচ্ছে যাতে মানে একদমই পরপরই একটা রিকনসিলিয়েশনের ব্যাপার ঘটতে পারতো বা যেতে পারতো। এটা কি আগামী নির্বাচিত রাজনৈতিক সরকারের একটা বড় এজেন্ডা হবে বলে মনে করেন? না, আমি তো দেখছি না কোনো সরকারের নির্বাচনের এজেন্ডা, বরং প্রত্যেকেই ভোট চাইছে। কিন্তু ধরেন আওয়ামী লীগ এখন বলছে না, কিন্তু নির্বাচনের পর স্থিতিশীলতার দিকে যাওয়ার জন্য রিকনসিলিয়েশন আমি রিকনসিলিয়েশন কিন্তু শুধু আওয়ামী লীগকে বলছি না, একটা সোশ্যাল রিকনসিলিয়েশন। এইটা হ্যাঁ, এই সোশ্যাল রিকনসিলিয়েশনটা তো জরুরি, কিন্তু সমস্যা যেটা হয়েছে ধরেন ক্ষমতা পায় গেলে কি এরা সেসব কিছু ভাববে, বরং তারা তার মতো করেই তো ধরেন
ক্ষমতার সাথে বোঝাপড়া বা নিজেদের জায়গাগুলো ফিট করার ব্যাপারেই তো চলে যাবে। আমি জানি না, আমি রিকনসিলিয়েশনটা হওয়াটা খুব বেশি জরুরি ছিল 5 তারিখের পর। সেইটা না ভাবলে এই যে মানুষের একটা সামষ্টিক অভিপ্রায় তৈরি হয়েছিল 5 আগস্টকে কেন্দ্র করে, সেই অভিপ্রায় তো স্বপ্ন থেকে যাবে। সে অভিপ্রায় তো সে অভিপ্রায় আমি তো গতকালকে একজন আমাকে আজকেই আমাকে একজন ফোন করলেন। উনি হচ্ছে অনেকদিন ধরেই বিদেশে থাকেন, অস্ট্রেলিয়াতে থাকেন। তো উনি বললেন যে উনি হচ্ছে যে 5 তারিখের পরে অনেক কষ্ট করে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছিলেন। আমি নাম না বলি, আপনার বুঝবেনই। কিন্তু সে রাজনৈতিক দল অন্য আরেকটা রাজনৈতিক দলের সাথে যখন যুক্ত হয়েছে, তো তখন উনি এত বেশি আঘাত পাইছেন যে উনি টানা 1 সপ্তাহ ঘুমাতে পারেন নাই। এই ব্যাপারটা ঘটছে। তো ফলে আমাদের মধ্যে তো প্রচণ্ড আশা আকাঙ্ক্ষা, এই যে অভিপ্রায়ের কথা, আমি হচ্ছে খুব অল্পতেই আশা হারায় ফেলি। আমি হচ্ছে গত ডিসেম্বরে, এই অগাস্টের পরে ডিসেম্বরে হচ্ছে প্রথম আলোয় একটা গোল টেবিল ছিল। সেখানে আমার আশা এবং আকাঙ্ক্ষা এবং হারানোর কথা বলতে গিয়ে আমি কান্না করে দিছি সবার সামনে। আমি হচ্ছে নিজেকে সামলাইতে পারিনি। তখন আমার কাছে মনে হয়েছে আমি প্রচণ্ড রকম আশাহত হচ্ছি। আমি যে আশা করছিলাম কোনো আশাই হচ্ছে পূরণ হচ্ছে না। তো এই ব্যাপারগুলো তো ঘটছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই ঘটছে। যে হচ্ছে অনেকদিন বেশি করে আশা করতে পারছে, তা সে হয়তো একটু আশা করছে। যে আমার মতো একটু কম আশাবাদী, সে অনেক আগেই আশাহত হয়ে গেছে। এই ব্যাপারটা, এই যে জনগণের অভিপ্রায় যে নষ্ট হওয়া, সেটা তো হয়েছেই। মানে 5 তারিখের পর থেকে আমরা তো আমাদের রাজনৈতিক যারা দায়িত্ব বা রাজনৈতিক নেতৃত্ব নিয়েছিল, তারা তো এগুলোর কথা ভাবে নাই। বরং তারা নিজেদের চেষ্টা চরিত্র এবং নিজেদের আখের গোছানোর দিকেই ভাবছে, এবং সেটাও করে ফেলছে আর কি। আপনাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য শুভকামনা থাকলো। মীর হুজাইফা আল মামদু, ধন্যবাদ। পডকাস্ট কথা চলকে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, তার অন্যতম সংগঠক, লেখক, গবেষক এবং এখন তরুণ রাজনীতিবিদ বলতেই পারি মীর হুজাইফা আল মামদুর সাথে। তারা যে মধ্যপন্থা রাজনীতি করতে চান, সেই মধ্যপন্থা রাজনীতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আমরাও আপনাদের মতো আশা করতে চাই যে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।